উত্তরবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আন্দোলন করেন, সংগ্রাম করেন, মানুষদের সংগঠিত করেন। বিএনপি রংপুর বিভাগীয় সাংবাদিক সম্পাদক লালমিয়াকে যিনি আলোকিত করেছেন সেই জননেতা অধ্যক্ষ আসাদুল হক দুলু মামা, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে তিস্তা বাঁচাও আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র দল এবং যুব দলের সংগ্রামী সভাপতি, সাবেক সভাপতি, সংগ্রামী জননেতা, আপনাদের অত্যন্ত কাছের মানুষ জননেতা সোহেল হোসেন কায়কোবাদ, মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এবং তিস্তা বাঁচাও আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুকর ছাত্রনেতা, আপনাদের এই মীর ইসমাইল সরকারি কলেজের দীর্ঘ দিন যিনি শিক্ষকতা করেছেন সেই জননেতা অধ্যাপক শরফুল ইসলাম দেবু মামা, মঞ্চে উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজারহাটের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় রাজারহাটবাসী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, তিস্তা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রথমেই আমাদের এই আন্দোলনের মহাপরিকল্পনাকারী আমাদের যেটুকু বুঝিয়ে দিয়েছেন, উনি বলেছেন এটি কোন রাজনৈতিক দলের কার্যক্রম নয়। আমরা তিস্তা নদীর অবহেলায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়ত আপনারা জানেন এই তিস্তা পাড়ের মানুষগুলো বাড়ি হারায়, ভিটে হারায়, জমি হারায়, ফসল হারায়। সেই মানুষগুলো বাঁচানোর জন্য এবং তিস্তাকে বাঁচানোর জন্য এই আন্দোলন। এই আন্দোলন যদি আমরা সফল করতে পারি, তিস্তা নদী বাঁচবে, নদী পাড়ের মানুষগুলো বাঁচবে, আমাদের অঞ্চলের কৃষি খাতে একটা বিপ্লব সাধিত হবে, এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি হবে, সর্বোপরি কুড়িগ্রাম জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই যে আগাম চিন্তা, এই যে মানুষকে নিয়ে আগাম পরিকল্পনা, এই পরিকল্পনা করে উনি আজকে তিস্তা বাঁচাও আন্দোলন এই ধরনের একটি আন্দোলনের জন্ম দিয়েছেন। সেই আন্দোলন ইনশাআল্লাহ আগামী 17-18 ফেব্রুয়ারি আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এই আন্দোলন যদি সফল করতে পারি, তাহলে আমাদের এই মরা তিস্তাকে কিভাবে জীবন্ত তিস্তা করতে পারি, মরা তিস্তার পাড়ের মানুষকে কিভাবে মূল ধারায় নিয়ে আসতে পারি, কৃষকের মুখে হাসি ফোটাতে পারি, ভাঙন কবলিত মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই আন্দোলন, আজকের এই সংগ্রাম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জীবদ্দশায় এই তিস্তা নদীতে ৪৪,০০০ কিউসেক পানি প্রবাহিত করার ব্যবস্থা করেছিল। সেই সময় আমরা দেখছি তিস্তা নদীতে মাছ ছিল, তিস্তা নদীতে বিভিন্ন ধরনের নৌযান ছিল, তিস্তা তীরের মানুষগুলোর মুখে হাসি ছিল। সংগ্রামী ভাই বোনেরা, আজকে সেই হাসি নাই, তিস্তায় পানি নাই, তিস্তায় বিভিন্ন ধরনের সমস্যা, তিস্তা পাড়ের মানুষগুলো বারবার নদী ভাঙার কারণে আজকে সর্বোচ্চ হারিয়ে বিভিন্ন জায়গায় ঠাঁই নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে তাই বলতে চাই
পারি, তাহলে অবশ্যই আমাদের কুড়িগ্রাম জেলার মানুষ, লালমনিরহাট জেলার মানুষ, গাইবান্ধা জেলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে এবং নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখবে। ঠিক কিনা বলেন? সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের প্রধান অতিথি আজকের এই আন্দোলনের রূপকার, ওনার মুখ দিয়ে বিস্তারিত শুনবেন। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আগামী দিনের যে আন্দোলন, 17 ফেব্রুয়ারির যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের দলীয় যে সমস্ত নেতা কর্মী, তার বাইরে ভাঙন কবলিত মানুষরা, খ্রিস্টান দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ব্যাপকভাবে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করে, যে কর্মসূচির মধ্য দিয়ে সারা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের পরিকল্পনার কথা, তিস্তা নদী কিভাবে বাঁচবে তার কথা। সেই আন্দোলন সফল করার জন্য সমস্ত নেতাকর্মী এবং তিস্তা বাঁচাও যে আন্দোলনের আমাদের জেলা কমিটি আছে, উপজেলা কমিটি হবে, উলিপুর কমিটি হবে, রাজাক কমিটি হবে, তাদের সমস্ত নেতৃবৃন্দকে নিরলস ভাবে মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে এই আন্দোলনের কাতারে যুক্ত করার আহ্বান জানিয়ে শেষ করছে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি কুড়িগ্রাম। জাগুবাহে তিস্তা বাঁচায়, স্লোগানটা খুবই সুন্দর। আজকে এই তিস্তা বাঁচা আন্দোলনের আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, রাজনৈতিক সাংগঠনিক দিক থেকে বেদিশিয়ান বলা হয়, আমাদের মির্জা ফখরুল সাহেব রায় বলে, এবং সাবেক উপমন্ত্রী জনাব আসাদুল হবিবুল্লু উপস্থিত আছেন, কুড়িগ্রাম জেলার তিস্তা বাঁচা আন্দোলনের সমন্বয়ক, জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সহ নেতৃবৃন্দ। আমি প্রায় 6 মাস আগে সিকিম গিয়েছিলাম এবং তিস্তা নদী যেখানে উৎপত্তি হয়েছে সেই সিকিম রাজ্যে, সেখানে আমি দেখেছি প্রায় 17,000 ফিট একটি পাহাড়। সেই পাহাড়ের মধ্য দিয়ে তিস্তা সৃষ্টি হয়েছে। ওখান থেকে সিকিম রাজ্য হয়ে পশ্চিমবঙ্গের আপনারা দার্জিলিং এর শিলিগুড়ি হয়ে, জলপাইগুড়ি হয়ে, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা হয়ে এই 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। এই 320 কিলোমিটারের মধ্যে ওই ভারত অংশে রয়েছে মাত্র 100 কিলোমিটার, আর আমাদের এই দিকে আছে 220 কিলোমিটার। আমি এটুকু বলতে চাই যে যেখান থেকে সৃষ্টি হয়েছে ওখান থেকে শিলিগুড়ি যে সেবক মোড় একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজ আছে, তিস্তা ব্রিজ, এইটুকু দূরত্ব সম্ভবত 5 কিলোমিটার বেশি হবে না। ওখান থেকে আমাদের লালমনিরহাট পর্যন্ত আসতে হয়তো 40 কিলোমিটার হয়েছে। তা আমরা এই তিস্তা নদীকে নিয়ে আমি যখন সংবাদ কাজে তিস্তা পারে যাই, তখন মানুষ বলে বাহে আবার তো কবে লেদি মমতা কল পানি ধোলা না ছাড়ে, কারণ যার যেটা সুবিধা শিখে করে। যখন আমরা তখন বাসে চড়ি, বাসে চড়ার সাথে সাথে বাসে যদি একটা রিক্সা চালায়, তখন বলি যে এই রিক্সাটা দূরে যাও দূরে যাও, আর রিক্সা যখন চড়ি তখন বাসকে গাড়ি দেয়, এই বাসটা এদিকে আসে না। উনি উপমন্ত্রী থাকা অবস্থায় যদি কোনো মানুষকে বলতো যে আপনি চাকরি চান না রাস্তা রাস্তা, সবাই বলে আমি চাকরি চাই, আমি কাজও দিয়ে এইটা আমাদের হলো মনোভাব। তাই আমরা সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের রংপুর অঞ্চলে যে আমাদের যে প্রাণের দাবি
কুড়িগ্রাম জেলার মধ্যে 850 বর্গ কিলোমিটার চর, তার মধ্যে 5.5 লক্ষ লোক বাস করে। আমার মনে হয় এই তিস্তার পরে বিদ্যানন্দ চর বলেন, তারপরে যে হায়দা যেটা বললো, তারপরে আপনার নাজিমকা কুড়িগ্রামের রইবসে আছে, তারপরে আপনার ফেফরাই আছে, বদরা আছে, এই যে আমাদের তারপর চিলমারি পাত্রখাতা ওই অঞ্চলগুলো আরো কঠিন অবস্থা। এই সমস্ত এই নদী ভাঙন এবং চরাঞ্চলের মানুষের ভাগ্য জীবন মান নেই এবং কোন যোগাযোগ নেই, স্বাস্থ্য নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিক্ষা নেই। এই কারণে কুড়িগ্রাম এখন বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে 64তম অবস্থানে রয়েছে। আমরা চাই আমাদের নেতা আসাদুল হক দিলু, উনি ওনার নেতৃত্বে এই তিস্তা মহাপরিকল্পনা উনি বলবেন কিভাবে হবে। ওইটা যদি হয়ে যায় ইনশাল্লাহ কুড়িগ্রামের মানুষ আমরা 64 থাকবো না। অনেকে বলছে যে দুলু ভাই কোন এলাকার লোক, দুলু ভাই কি লালমনিরহাটের লোক? না, আমাদের জামাই, আমাদের কুড়িগ্রামের জামাই, আমাদের কুড়িগ্রামে বিয়ে করছে, আমাদের দাবি আছে না? হ্যাঁ, আমরা তো তার আত্মীয়, পরম আত্মীয়, লালমনি হচ্ছে কি, তাই না? তাই গুরু ভাইকে অনুরোধ করবো আপনার পরিকল্পনার কথা বলেন, আমরা খুব একটা ভালো আমাদের অবগত নই, জানি না। আপনি আজকে যে বক্তৃতা দিবেন সেই বক্তৃতার আলোকে আমাদের কুড়িগ্রাম সহ আমরা বৃহত্তর রংপুর কেন, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যেন আপনার ডাকে জাগো বাহে তিস্তা বাঁচাই এই আন্দোলনে আমরা থাকবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাগোবাহে কণ্ঠে সবাই, সাথে আছে দুলু ভাই। জাগোবাহে কণ্ঠে সবাই, সাথে আছে আমার দুলু জামাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলহাজ সৈয়দ ইসলাম গায়কবাদ, সদস্য সচিব, জেলা বিএনপি কুড়িগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তার পাড়ের অবস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই জনসভা সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক যারা মুস্তাফিজুর রহমান মোস্তফা, আমাদের মাঝে উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, তিস্তা নদী রক্ষার প্রধান সমন্বয়ক, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হামিদ দুলু, আমাদের মাঝে উপস্থিত তিস্তা নদী রক্ষার সমন্বয় কমিটির সম্মানিত সদস্য জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, আমাদের মাঝে উপস্থিত তিস্তা নদী রক্ষা সমন্বয় কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব সহ বিএনপি সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, তিস্তা নদী রক্ষা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আমাদের সম্মানিত মুরব্বী ভাইরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি, সেই দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। বক্তব্য আজকে আমরা প্রধান অতিথির কাছে শুনব। যেহেতু আমরা এশার নামাজের পূর্বেই
আমাদের এই সভাটি শেষ করতে চাই। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। প্রচন্ড শীতের মাঝে আজকে আপনারা আমাদের ডাকে আজকের এই প্রস্তুতিমূলক জনসভা সফল করেছেন, উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা কুড়িগ্রাম জেলা তিস্তা সমন্বয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কুড়িগ্রাম জেলাবাসীকে আমাদের নেতা, আমাদের বড় ভাই অধ্যক্ষ আসাদুল আলম দুলু ভাই আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্য আমি দিব না, বক্তব্য আমরা দুলু ভাইয়ের কাছ থেকে শুনব। আমি শুধু একটি কথা বলতে চাই, ভারতের দাবিদার শেখ হাসিনা রংপুরের জনসভায় উত্তরাঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। তিনি ভারতের দাবিদারি করতে গিয়ে, ভারতকে খুশি করতে গিয়ে উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ওয়াদা তিনি ভঙ্গ করেছেন আমাদের সঙ্গে, উত্তর অঞ্চলের মানুষের সঙ্গে। আমরা আজকে উত্তরাঞ্চলের মানুষের যে প্রাণের দাবি, সেই দাবির সঙ্গে সেই ভারতের দাবিদার হাসিনা বিশ্বাসঘাতকতা করেছেন এবং আমাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি। আমরা বিশ্বাস করি আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা যে দাবি নিয়ে আজকে সভা করছি, যতদিন পর্যন্ত এই মানুষের প্রাণের দাবি এটা পূরণ হবে না, বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে ফিরে যাব না ভাতি ভাইরা। ইনশাআল্লাহ আগামীতে 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি এখন থেকে সবাই দুলু ভাই যে দিক নির্দেশনা দেবেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা 17 এবং 18 ফেব্রুয়ারি সেই কর্মসূচি সফল করব। এই আশা আহ্বানকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সোহেল ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, উত্তর জনপদের গরিব দুঃখী মেহনতি মানুষের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, জাতীয়তাবাদী শক্তির ধারক এবং বাহক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। জাগোবাহের কণ্ঠসভায়, জাগোবাহের তিস্তা বাঁচাই, এই আন্দোলনের আজকের এই প্রস্তুতিমূলক সভার সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান, উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল, উপস্থিত রয়েছেন আমার প্রিয় মানুষ কুড়িগ্রাম জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দেবু, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ভাইরা, বিশেষ করে তিস্তার করাল গ্রাসে যারা ক্ষতবিক্ষত হয়েছিল সেই সমস্ত বিধ্বস্ত ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আদাব, জীবনে অনেক সভা করেছেন, অনেক মিছিল করেছেন, অনেক শোভাযাত্রা করেছেন। আমার মনে আজকের সভা একটি ব্যতিক্রমধর্মী সভা। জনসভার অভিজ্ঞতা আপনাদের অনেক রয়েছে। কেন ব্যতিক্রমধর্মী?
বাঁচা মরার লড়াইয়ের সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এতক্ষণ ধরে যারা বক্তব্য রেখেছেন ওনারা বলেছেন আমরা বিশেষ করে উত্তরাঞ্চল, রংপুর অঞ্চল যেটাকে বলা হয়, নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত একটি নদীর কারণে ক্ষত বিক্ষত বিধ্বস্ত আমার এই অঞ্চলের মানুষ। বাড়ি হারা, ঘর হারা, গৃহ হারা, সংসার হারা, পথে ভেসে গেছে হাজার হাজার মানুষ একটি সুষ্ঠু পরিকল্পনার অভাবে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো পার্শ্ববর্তী একটি দেশের বৈষম্যমূলক আচরণের কারণে আজকে তিস্তার ন্যায্য পানি থেকে আমরা বঞ্চিত হয়েছি। বিগত সময় যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে বসেছিল তাদের কাছে এই অঞ্চলের মানুষ, বাংলাদেশের মানুষ অনেকবার দাবি উত্থাপন করা হয়েছিল যে তিস্তা নদী পানির ন্যায্য হিস্সা চায়। ন্যায্য মানে আমার যতটুকু পানির অধিকার। তিস্তা একটি আন্তর্জাতিক নদী, উৎপত্তি স্থল হচ্ছে ভারতে। আন্তর্জাতিক নদীর আইনে বলা রয়েছে যে সব নদীর পানি যার যতটুকু হিস্সা সেটা দিতে হবে। ভারত সেটা দেয়নি। এ ব্যাপারে যতবার আমরা সারা বিশ্বে দেওয়া লাগছে, অবৈধ সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করতাম, ভারতের সফরে যেত, হাসি হাসি যেত, হাসি হাসি করে ফিরে আসতো। আর উনি বলতে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে। এইরকম একটি প্রতারক, একটি বেঈমান, একটি মুনাফিক সরকারের আওতায় 16 বছর আমাদের কাটাতে হয়েছে, যিনি তার জনগণের নিরাপত্তা দিতে পারে নাই, যিনি তার জনগণের আকাঙ্ক্ষার কোন দাবি আদায় করে আনতে পারে নাই। যতবারই যৌথ নদী কমিশনের বৈঠক হতো সাংবাদিকরা জিজ্ঞাসা করত মন্ত্রীদেরকে, বলছে এবারই চুক্তি স্বাক্ষর হবে। হ্যাঁ, চুক্তি স্বাক্ষর হয়েছে, গোপন চুক্তি। যে চুক্তিতে বলা ছিল শেখ হাসিনা যতদিন দেশে থাকবে তাকে উনি রাষ্ট্র ক্ষমতায় রাখার সহযোগিতা দিয়ে যাবে। শেখ হাসিনাও বলে এসেছেন পানির দরকার নাই, তিস্তা ভাঙার রোধের দরকার নাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো প্রয়োজন নাই, আমাকে তোমরা ক্ষমতায় রাখো। সেটি হয়েছে 16 বছর। তিস্তা পারের মানুষ অধীর আগ্রহে ওই ছিন্ন ভিন্ন মানুষগুলো, ওই দুর্দশা দুর্গ্রস্ত মানুষগুলো যখন ওই মুনাফিক সরকার দিকে তাকিয়ে থাকতো, তারা আমাদের এলাকার মানুষকে প্রতারণা করত, পরিহাস করত, উপহাস করত। এলাকার অনেক উন্নয়ন করছি আমরা। উন্নয়ন কি হয়েছে আমাদের? নদী ভাঙ্গে মানুষ বাড়ি হারা হয়, গৃহ হারা হয়, সম্পত্তি বিপন্ন হয়, সেটা তাদের কাছে কোনো কাজে লাগে না। তাই এই সরকারের, বিগত সরকারের সময় আমরা অনেকবার দাবি উচ্চারণ করার চেষ্টা করেছি। আমরা তো একটা মিছিল করতে পারতাম না, একটা সমাবেশ করতে দিত না, বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না আমাদের। সুতরাং আমরা আমাদের জন আকাঙ্ক্ষার কোন দাবি সেভাবে মানুষকে সংগঠিত করতে পারি না। বাংলাদেশের পরিবেশ এমন বানিয়ে ফেলা হয়েছিল, শুধু সমাবেশ কেন, শুধু মিছিল কেন, একটি ধর্মীয় সভাও ঠিক মতো করতে পারেনি বাংলাদেশের মানুষ। তাফসীর মাহফিলের জন্য অনুমতি নিতে হবে। ধর্মীয় সভাগুলোতে মানুষকে শুদ্ধ হওয়ার কথা বলে, সঠিকভাবে চলার কথা বলে। সেই তাফসীরুল মাহফিলের একটি অনুষ্ঠান করার জন্য থানার কাছে আমাদের লোকেরা ঘুরঘুর করত। তারা বলতো, ওসি সাহেব বলতেন আওয়ামী লীগের লোককে প্রধান অতিথি করলেই অনুমতি দেওয়া হবে, শর্ত জড়িয়ে দিত। এই ছিল বাংলাদেশ। সে রাজনৈতিক বক্তব্য আমি আজকে দিব না, আমি তিস্তার উপরেই কথা বলতে চাই। তিস্তা একসময় বহুমান ছিল। তিস্তা পরের ভাওয়াইয়া গান,
এই অঞ্চলের মানুষকে কিভাবে আকৃষ্ট করতো সবাই জানেন। বিকাল 4:30টায় রেডিও খুলতাম আমরা, অর্থাৎ তিস্তাপুরের ভাওয়াইয়া গান, নারীর বিরহের গান, মানুষের ভালোবাসার গান ছিল আমাদের প্রিয়। এই তিস্তায় মানুষ কত ধরনের জীবিকা অর্জন করত, কত পাল ওলা নৌকা চলতো এই তিস্তার বুক দিয়ে। সেই তিস্তা আজকে কিভাবে বিদীর্ণ হয়েছে, মৃতপ্রায় তিস্তা। গতকাল আমি তিস্তা নদী দিয়ে অনেক দূর পথ গিয়েছি। আগাম দিচ্ছে এটা দূরে। তখন আমি বৈঠা মাঝিকে বললাম যে পানি কতটুকু দেখো। মাঝখানে পানি পাই 2 থেকে 2.5 ফিট। গোটা নদীতে একই অবস্থা, কোথাও পানি নেই তিস্তায়। পানি আমাদের ন্যায্য অধিকার, এটি পাওয়ার অধিকার আমাদের ছিল। আমাদের প্রিয় রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিস্তায় দাঁড়িয়ে একটি বাঁধ দিয়েছিল, তিস্তা ব্যারেজ। সেই ব্যারেজে কার্যকারিতা নষ্ট করে দিয়েছে। কিভাবে? তিস্তা ব্যারেজের উজানে গজলদাবায় বাঁধ দিয়েছে ভারত। যার ফলে তিস্তা ব্যারেজ এখন কার্যকারিতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশে বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়। আচ্ছা, আজানের পরে বলুন।
যে কথা বলছিলাম, তিস্তা দীর্ঘদিন যাবৎ আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। এর মূল কারণ ছিল একটি জবরদখল সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা বন্দী ছিল। আরেকটি কারণ ছিল এই অঞ্চলে যারা নেতৃত্ব দিতেন ওই সমস্ত রাজনৈতিক দলের, তারা নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত ছিল। জনগণের কল্যাণে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। একটি প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে গোটা উত্তর অঞ্চলের চেহারা পরিবর্তন হওয়া সম্ভব। যুগে যুগে রাস্তা হবে, বড় বড় ইমারত হবে, কিন্তু নদীর শাসন যদি না থাকে রাস্তা ভেঙে যাবে, ইমারতও ভেঙে যাবে। কিন্তু যারা দায়িত্বে ছিল তারা এই অঞ্চলের মানুষকে সংগঠিত করেনি, সরকারের কাছে দাবিটাও সেভাবে তুলে ধরতে পারে নাই। ওই যে আমি বললাম, নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল তারা। আমরা একটি সঠিক সময় আপনাদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এই ঘটনাটি জানেন যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমীক্ষা করেছিল, তারা ডিজাইন করেছিল, তারা সরকারের সঙ্গে একটি স্মারক স্বাক্ষরও করেছিল। তারা বলেছিল যে এই প্রকল্পটা আমরা করতে চাই, চীন থেকে অর্থায়ন করার প্রতিশ্রুতি তারা দিয়েছিল। এই প্রকল্পটা বাস্তবায়ন কেন হলো না? ওই যে বললাম, যিনি যেন তেন ভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকবে, জনগণ মারা গেল তার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ জনগণের ভোটে যেহেতু সে নির্বাচিত হয়নি, সেজন্য জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না। গত কয়েকদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব বললেন যে স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ পার হয়ে গেছে চীনের সঙ্গে। উনি বললেন যে আমি চীনে যাব, আমি নতুন করে এই স্বাক্ষর আবার রিনিউ করে আসব। আজকে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে যিনি নিজের দেশকে বিলীন করে দেয়, নিজের সন্তানের দুঃখের কথা ভাবে না, নিজের জীবনের ভূখণ্ডের কথা ভাবে না, তার পরিণতি এরকম ভয়ানক হয়। মনে করেছিল আজীবন রাষ্ট্র ক্ষমতায় বসে থাকবে। জনগণকে নিষ্পেষিত করে ক্ষমতায় থাকা যায় না, অতীতে কেউ থাকতে পারে নাই, সেটি প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। এখন আমাদের কাজ কি? আমি কেন আপনাদেরকে সংগঠিত হতে বলি? আমরা রংপুরের মানুষ মুখচোরা, কথা বলতে পারি না, কথা জোরে বলার সাহস আমাদের নেই। আমাদের আবার টাইটেল দিয়েছে আমরা নাকি মফিজ। বলেন, আমি কিছুদিনের জন্য 5টি বছর জনগণের প্রতিনিধি ছিলাম, একটি ছোট্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আমি ছিলাম। আমি যখন মন্ত্রণালয়ে বসতাম তখন আমার ইচ্ছা জাগতো আমার অঞ্চলের কোন লোক এই মন্ত্রণালয়ে আছে কি আছে না খোঁজার জন্য। অনেক তল্লাশি করে একজনকে পেয়েছিলাম, 4র্থ শ্রেণীর কর্মচারী। আর যারা বড় বড় দায়িত্বে আছে তারা পরিচয় দেয় না, তারা বলে কি যে আমার দাদার বাড়ি ছিল কুড়িগ্রামে, আমার দাদার বাড়ি ছিল লালমনিরহাটে। আর নোয়াখালী বরিশালের লোক ঢাকায় বাড়ি বানিয়েছে ঠিকই, কিন্তু তার অঞ্চলের কোন লোক যদি তার কোনো কাজে আসে, সে সব কাজের ফাইল স্বাক্ষর না করে ওকে ডেকে ওর ফাইল আগে তার করিয়ে দেয়। আমরা মুখচোরা, আমরা সংগঠিত হতে পারি না, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানায় না। আমাদের এই বন্ধাত্ম, আমাদের এই মুখ চোরা অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এক লোকের একটা ছেলে চাকরি দিলাম একবার, আমি 3 মাস পর ওই লোক আসছে আমার বাড়িতে। আমরা কি খবর?
ভাইজান আমার সাওয়াটা তো বদলি করি আমরা খাই। আমি কে কি হয়েছে, কোটে বদলি করছে, খাগড়াছড়ি, বান্দরবন? না ভাইজান বগুড়া বগুড়া। আমি কোষ কিরে এই লালমনিয়ার লোক বগুড়া চাকরি করতে চায় না? বোঝেন না খাওয়াটা অত দূরে থাকলে থাকি কেমন করে। এই যে মায়া, এই যে ভালোবাসা আমাদের রংপুর বাবিশিকে পিছিয়ে ফেলেছে। রংপুরের লোক বাইরে যেতে চায় না। আর একটি ছোট্ট কাহিনী বলি, আমার পারিবারিক। আমার বাড়িতে দুজন নোয়াখালীর লোক খড়ি কাটত। ওরা আমাদের নাকারি ঘর বোঝেন তো, এখন তো নাকারি ঘর নাই গৃহস্থদের, তো নাকারি ঘরে থাকতো ওরা। একজনের নাম চিরু, একজনের নাম ইসাহার। তা আমি যখন মন্ত্রী হয়ে গেলাম তখন আমার খুব ইচ্ছা থাকে, আমরা যখন ছোট ছোট তখন আমাদের বাড়িতে কাজ করতো, যে এরা কেমন আছে, কোথায় আছে। বাড়ি নোয়াখালী, সেই অনেক যোগাযোগ করে নোয়াখালী ডিসিকে ফোন করে ওদেরকে আমি বের করেছি 15 দিনের মধ্যে। তো উনি ফোন লাগিয়ে দিল। আমি ইসাহকে জিজ্ঞাসা করলাম, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার ছেলে মেয়ে কই? মানে আমার ছেলে দুটা লন্ডনে। বলেন, বাড়িতে খড়ি কাটছে, তার ছেলে লন্ডনে গেছে, আর আমার ভাইকে চাকরি দিয়েছি বগুড়া, সে লালমনিয়ার কেমনে আসবে সেই তদবির নিয়ে ব্যস্ত। উন্নতি হবে কেমনে ভাই এলাকার? আমরা আমাদের অঞ্চলে যতবার আমরা দেশের বাইরে গেছি, আমি খোঁজ করি আমার অঞ্চলে কেউ আছে কিনা। এখানে ওই জিজ্ঞাসা করি বাড়ি কই নরসিংদী, বাড়ি কই মুন্সিগঞ্জ, বাড়ি কই চট্টগ্রাম, খুঁজে পাই না দুটা লোক। হয়তো হাজারে খুঁজলে একটা দুটা পাওয়া যায়। তারা সেই অঞ্চলে মানুষ আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। সেই অঞ্চলগুলো বা সেই দেশগুলো থেকে তারা রোজগার করে তার পরিবারকে সমৃদ্ধ করেছে, এলাকাকে সমৃদ্ধ করে তুলেছে। আর আমরা কেমনে বাড়ির আশেপাশে থাকবো সেই পরিকল্পনা আমরা করি। সুতরাং আমাদের এই স্বভাবজাত পরিবর্তন আনতে হবে। আপনি যত বাইরে যাবেন তত অভিজ্ঞ হবেন, তত মানুষকে চিনবেন, তত নিজেকে বেশি সম্পদশালী হিসেবে তৈরি করতে পারবেন। এটা হলো একটা বিষয় বললাম। অন্য অঞ্চলে যখনই কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সব লোক রাস্তাঘাট হাট বাজার লোক নেমে যায়। আমরা ডাকলে তুই যাস, করতে খাচ্ছে, মোর তো কোনো দরকার নাই। এই যে আমরা যে আন্দোলন করলাম, আমারই অনেক কর্মীরা তারা হতাশ হয়ে গেছিলেন। বলে শেখ হাসিনা যতদিন বাঁচিয়ে আছে তেমন নাম্বার পাওয়ার নাই। ওর কথা শুনে আরো দুইটা কর্মীও আমার দুর্বল হয়ে যায়, হতো না? এখন আবার তাদের আবার জমজমাট ভাব তৈরি হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠাকুর তারা আমাদের। কিন্তু আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নেতৃত্বের জায়গায় রাখতে হবে। তারা পরীক্ষিত, তারা 16 বছর হতাশ হয়নি। জেল জুলুম অত্যাচারকে মোকাবেলা করে তারা অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। সবাইকে নিয়ে আমরা থাকতে চাই, কিন্তু যোগ্যতায় যে পাস করছে, যে খাতায় ভালো লিখেছে, তাকে ফেল করে দিয়ে যে সাদা খাতা জমা দিয়েছে তাকে যদি আপনি পাস করিয়ে দেন, তাহলে এটাও আমাদের একটি ভুল সিদ্ধান্ত হবে। এটা একটু খেয়াল রাখবেন নেতৃবৃন্দ। আবার তিস্তায় ফিরে আসি আমি। এই তিস্তা খুব বড় বিষয় নয়, কিন্তু ঘটনাটা বিশাল। প্রায় ডালিয়া থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত প্রবাহিত হয়েছে এই জেলা, এই 5টি জেলার বুক চিরে। তিস্তা নদীর প্রশস্ত এখন 8 কিলোমিটার চওড়া। চায়না বলেছিল এটাকে তারা গাইড পয়েন্ট দিয়ে 1.5 কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে কত লক্ষ হেক্টর জমি আমাদের চাষাবাদের অন্তরে আসত। নাম্বার 1, তারা এখানে স্যাটেলাইট শহর করবে, তারা 5 স্টার হোটেল করবে, ইকোনমিক্যাল জোন করবে, হাউজিং করবে, পর্যটনের জন্য ক্ষেত্র বিস্তার করে দিবে। ওরা এই কথা বলেছিল, সাংহাই চীনের দুঃখ ছিল। সেই সাংহাই নদীকে তারা এখন কিরকম
দৃষ্টিনন্দন করে তৈরি করেছে। ওরা বলছে আমরা সিঙ্গাপুরের মতো বানিয়ে দেব, আমরা ব্যাংককের মতো বানিয়ে দেব। এটা শেখ হাসিনার ভালো লাগে না। আমরা মনে করি এটি এখনো সম্ভাবনা রয়েছে। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আন্দোলনটাকে দানা বাঁধাতে পারি, দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যদি প্রচার হয় যে তিস্তা পাড়ের মানুষ তিস্তা নদী সংরক্ষণের জন্য, পানির ন্যায্য হিস্যার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, তাহলে যে কোনো সরকার বাধ্য হবে এই দাবি মানতে। এত বড় যদি জগদ্দল পাথর শেখ হাসিনার মতো মহা পরাক্রমশালী হিমালয় পাহাড়ের মতো ছিল, যারা আমাদের বুকের মতো চেপে, তাকে যদি আমরা ফেলে দিতে পারি আর তিস্তা আন্দোলন করে সরকারকে আমরা দাবি মানাতে বাধ্য করতে পারবো ইনশাল্লাহ। এটি হলে কি হবে? এই এলাকার মানুষের জীবন জীবিকার পরিবর্তন হয়ে যাবে। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, আমরা যদি হাজারো প্রজেক্ট করি, তার চেয়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রজেক্ট হিসেবে দেখা দেবে তিস্তা মহাপরিকল্পনা। সমস্ত জিনিসের পরিবর্তন হয়ে যাবে, মানুষের কর্মসংস্থান তৈরি হবে, কৃষির উৎপাদন বাড়বে, বাংলাদেশের মানুষ কক্সবাজার না গিয়ে আসবে তিস্তা এলাকায় ভ্রমণ করার জন্য। এত বড় একটি আশা আমাদের, এত বড় একটি স্বপ্ন আমাদের সামনে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে। আর আমরা যদি একটু পরিশ্রম না করি, আমরা যদি একটু ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি আন্দোলনের শরীক না হই, আমাদের চেয়ে কপাল পোড়া আর কোন এলাকার মানুষ থাকতে পারে না। আমি এ ব্যাপারে আমার অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে কয়েকবার কথা বলেছি। উনি এর কথা বলেছেন আমাকে, দুলু সাহেব, এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল। সুতরাং এই কথার ইঙ্গিতে বোঝা যায় এটি হওয়া অত্যন্ত জরুরি। আমরা শুধু এটা সমস্যার আন্দোলন করে দাবি আদায় করতে চাই। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি মাত্র 2 দিনের একটা কর্মসূচি আমরা দিয়েছি। এই কর্মসূচি শেষ কর্মসূচি না। অনেক বক্তা বলেছেন যতদিন দাবি আদায় হবে না ততদিন আমরা এটা নিয়ে লড়াই সংগ্রাম করব। রাজি আছেন সবাই? তাহলে সেই লড়াই সংগ্রাম আমাদের জীবন রক্ষার জন্য, জীবিকা রক্ষার জন্য, আমার রংপুরকে বাঁচানোর জন্য, এটা আমার কি রংপুর বাঁচানোর জন্য এই সংগ্রাম আমরা সবাই একীভূত থাকবো। এবং আমার বিশ্বাস, আমি যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আগামী 17-18 ফেব্রুয়ারি আমরা লাগাতার থাকতে চাই। অনেকে বলেন দুলু ভাই 2 দিন এখনো দুর্বল হয়ে গেছে অনেকে। কিন্তু কে কে দুর্বল হয়েছেন হাত তোলেন দেখি। সবাই শক্তিশালী আছেন, ভালো। কোন একটি গ্রামে কথা আছে না যে ছাওয়া না কানলে কি হয়, মাই কি হয়, দুধ দেয় না। আমরা যদি আমাদের কান্না, আমাদের আন্দোলন না করি, তাহলে কোন সরকারি দাবি মেনে নেবে না। আমরা তিস্তা পরে থাকবো 48 ঘন্টা। আস্তে আস্তে আমরা পরিকল্পনা দিয়ে এই আন্দোলন এমন তুলে দেব, রংপুরকে প্রয়োজনীয় অচল করে দেওয়া হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। আপনার ঐক্যবদ্ধ থাকলেই হবে। এখন বলেন যে ভাই 17 তারিখ তো যাবো, পরের দিন তো আমার বিয়ের বাড়ি যাওয়ার আছে, সেই কাজ হবে না। কিন্তু কিছু লোক আছে হাজিরা দেয়, এই যে মোবাইল আসছে আমার পার্টি, আর ফেসবুকে ছাড়বে না, তাহলে কি হবে? নেতা দেখেও, কর্মী দেখে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লাগাতার যদি থাকে তাহলে সব সময় এটা লাইভে যাবে, কিন্তু টেলিভিশনগুলোতে প্রচার হবে। এখনো রাত 12টা, এখনো রাত 3টা, এখনো কয়েক হাজার লোক তিস্তার চরে অবস্থান করে আছে। সেটা তখন বিপ্লব হবে, সেটা তো মানুষের চেতনার মধ্যে ধারণ করবে। সারা বাংলাদেশের মানুষ বলবে বাপের বেটা রংপুরের মানুষ। আর যদি বলে যান না রাইসা, হ্যাঁ, মোটরসাইকেলে ভুটভুটি, এগুলো ভাই বাদ রাখতে হবে। আন্দোলন করবেন আন্তরিকতার সঙ্গে, কষ্ট করলে কৃষ্ট মিলবে। এই জন্য আমি মনে করি এখন থেকে নিয়ত করে ফেলেন। অনেক আগে আসছি আমি রাজারহাটে,
17-18 তারিখ অনেক দূরে, যদি ছেলের বিয়ে ঠিক করছেন তারিখটা পরিবর্তন করবেন, দোহাই লাগে। প্রয়োজন হলে আমাদেরকে দাওয়াত দিয়ে 18 তারিখের হলে আমরাও আসবো, অসুবিধা নাই। কেউ যদি আপনাকে দাওয়াত দেয় মাপ চাবেন, যে 17-18 তারিখ ভাই যেতে পারবো না। 17-18 তারিখ আমরা তিস্তা পরে শুয়ে থাকতে চাই। এটা কিভাবে থাকবেন, কি করবেন, এটা আমি নেতৃবৃন্দের সঙ্গে পরে বসে ঠিক করব। আমরা এই আন্দোলনের একটি স্লোগান তৈরি করেছি, সেটি হলো জাগো বাহে তিস্তা বাঁচাও। আমি বলবো জাগো বাহে, আপনারা বলবেন তিস্তা বাঁচাও। জাগো বাহে, জাগো বাহে। কেমন হইল? এই আওয়াজ যদি আমরা তুলতে পারি সারা এই অঞ্চলে, যে কোনো সরকার মানতে বাধ্য হবে। জাগো মানে সবাইকে জাগতে বলতেছি, বাহে মানে বাবা হে, চাচাও বাবা, বেটাও বাবা আমার। তিস্তাকে আমাদেরকে বাঁচাতে হবে। তিস্তা বাঁচা মানে রংপুর বাঁচা আমাদের, ঠিক আছে? তাহলে আমার নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবে, সেই কর্মসূচিতে 48 ঘন্টা থাকার কারা কারা নিয়ত করছেন হাত তোলেন তো দেখি একটু। ভিডিও করো, ওখানে কিন্তু সিসি ক্যামেরা দিব, কিন্তু আমি কালকে পালাম আজকে করে কাছে দিয়ে পথ কাটি দিব। এখন থেকে যেখানে যাবেন, দাওয়াতের বাড়িতে যান, তাফসিরে যান, নামযজ্ঞ অনুষ্ঠানে যান, সব জায়গায় বললেন 17 তারিখ 18 তারিখ সবাই চলো তিস্তা যাই। যেখানে যাবেন, বাজারে যাবেন, হাটে যাবেন, করবেন। এর মধ্যে আমরা পোস্টার দিয়ে দিব, লিফলেট দিয়ে দিব, মাইকিং করব, ব্যানার দিয়ে দিব, ব্যাজ দিয়ে দিব। যে ব্যাজ আমার বুকে লাগানো আছে, কিন্তু এটা নমুনা মাত্র আমার। এই যে লেখা আছে জাগো বাহে তিস্তা বাঁচাও। যেখানে যাবেন কোটে লাগান, চাদরে লাগান, শার্টে লাগান। লোক এটা কি রে ভাই, এটা কি? লোকে প্রশ্ন করলে উত্তর দেবেন যে আগামী 17-18 সবাই চলো। এই আন্দোলন কোনো ব্যক্তিগত আন্দোলন নয়, এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এই আন্দোলন সকল মানুষের, সকল মতের, সকল ধর্মের, সকল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আন্দোলন। সুতরাং সেই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশের সকল মানুষকে জানিয়ে দিতে চাই, তিস্তা পারের মানুষ জেগে উঠেছে, এখন দমিয়ে রাখার শক্তি আর কারণ নাই। এটি হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সভাপতি বক্তৃতা রাখবে। আমরা তিস্তা পারের জীবন জীবিকা নিয়ে কিছু গান রচনা করেছি, আপনারা এশার নামাজের পর আবার থাকবেন। আমরা বক্তৃতার আকারে মানুষকে যেমন উদ্বুদ্ধ করি, শিল্পীরা আপনাদেরকে সেই গান পরিবেশন করে আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। সুতরাং সে পর্যন্ত সবাইকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আবার একবার জোরে স্লোগান বলেন, জাগো ভারত, জাগো ভারত। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই বসে দুলু ভাইকে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আজকের এই জনসভার সভাপতির বক্তব্য রাখবেন আজকের এই জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলার সমন্বয়ক, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির আজকের এই সমাবেশে উপস্থিত তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক, আমাদের সবার সুপরিচিত, আমাদের এই অঞ্চল তথা রংপুর জেলার কৃতি সন্তান, বিএনপির সাংগঠনিক
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় আসাদুল আলী হাবিব দুলু ভাই, উপস্থিত নদী রক্ষা কমিটির অন্যতম সদস্য কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সৈয়দ হুসাইন কায়কোবাদ, উপস্থিত এই নদী রক্ষা কমিটির আর একজন সদস্য আপনাদের সবার সুপরিচিত অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এখানে উপস্থিত এই ভাঙন কবলিত এলাকা যারা এখানে উপস্থিত সবাইকে জানাই তিস্তা নদী রক্ষা কমিটির সমন্বয়ক হিসেবে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা। শীতের এই রাতে আপনারা যে এখানে অপেক্ষায় আমাদের নেতা যারা আসাদুল হাবিব দুলুর বক্তব্য শোনার জন্য আপনারা যে আগ্রহ সহকারে এখানে এতক্ষণ ধরে বসেছিলেন, এজন্য আপনাদেরকে আমি জানাই আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। উনি ডাক দিয়েছেন 17 এবং 18 তারিখে আমরা তিস্তা নদীর পাড়ে আমাদের অবস্থান কর্মসূচি আমরা থাকব এবং আপনারা সেই অবস্থান কর্মসূচিতে সবাই উপস্থিত থাকবেন, এটা আমাদের কামনা। এই কারণে যে আমরা এই অঞ্চলের মানুষ বিভিন্ন নদী দ্বারা বেষ্টিত এবং বিশেষ করে তিস্তার ভয়াল গ্রাসে আমরা আসলে নিজেরা দুর্ভিক্ষ কবলিত অবস্থায় জীবনযাপন করছি। সে কারণে আপনাদের আমাদের সবার দায়িত্ব এই আন্দোলনকে বেগবান করা। প্রাথমিক পর্যায়ে উনি যে কর্মসূচি দিয়েছেন সেটিতে সাফল্যমণ্ডিত করার আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই জন্য আপনারা সবাই আগামী 17 এবং 18 তারিখের এই আন্দোলন কর্মসূচিতে তিস্তা নদীর পাড়ে তিস্তা নদীর আহ্বায়িকায় আপনারা সবাই জামায়াত হবেন, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এই সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।